স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। সকাল ১১টার দিকে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় নেতা এবং সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল 11:30টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে টিএনটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি। পরে ধারাবাহিকভাবে ঢাকার আরও বেশ কিছু স্থানে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। এই বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, আজ এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে এবং এছাড়া যাত্রীবাহী কোনো ট্রেন কি ঢাকা এসেছে আমাদের জানাবেন। আসিফ, যেমনটি জানতে চাচ্ছেন যে ঈদে তৃতীয় দিনে ঢাকা ছাড়ছে কিনা, আমরা এখন পর্যন্ত চারটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যেতে দেখেছি এবং ঈদের তৃতীয় দিনে মানুষ ঢাকা ছাড়ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি ঈদের পরেও কেন ঢাকা ছাড়ছে। তারা জানাচ্ছে যে ঢাকাতে ঈদ করার ফলে তাদেরকে গ্রামে বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে মাংস বিতরণ করতে হবে, যার কারণে ওনারা আজকে ঢাকা ছাড়ছেন। আমি যদি বলি ঢাকা ফেরার সংখ্যাটা খুবই সীমিত। এখন পর্যন্ত ঢাকাতে আমি একটি ট্রেন ফিরতে দেখেছি এবং যাত্রীর পরিমাণ আমি মোটামুটি দেখেছি। তবে ঢাকা থেকে গ্রামে ছেড়ে যাওয়ার সংখ্যায় আমরা বেশি দেখলাম এখন পর্যন্ত। একটু আগে ঠিক 12টা বাজার হয়তো 2 মিনিট আগে একটি ট্রেন আসলেন, সেটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে আসলেন এবং এর মধ্যে কিন্তু আরো দুই পাশে দুইটি ট্রেন কিন্তু যাওয়ার জন্য, ঢাকা ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যাত্রীরা উঠতেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এই দুটি ট্রেন ছেড়ে যাবে। এই একটি ট্রেন কিছুক্ষণ আগে আসলো। যাত্রীরা আসার পরে কিছু যাত্রী ভোগান্তির কথা জানালো যে ঢাকাতে ফেরার কথা ছিল এই ট্রেনটি সকাল 10টায়, কিন্তু ফিরতে প্রায় 12টা বেজে গেছে। যাত্রীরা কিছু যাত্রী ক্ষোভ প্রকাশ করেছে এই নিয়ে। তবে সব মিলিয়ে অন্যান্য কিছু যাত্রী ক্ষোভ প্রকাশ করলেও সব যাত্রীদের কাছে ছিল এই ঈদের যে জার্নিটা, ঈদের ঢাকা ফেরার জার্নিটা স্বস্তিদায়ক। তবে ঈদের তৃতীয় দিনেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ ঢাকা ছাড়ছে গ্রামে ঈদ করার জন্য। যারা ঈদের সময় ঢাকাতে অফিস করেছে, তারা এইরকম মানুষরাই কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন আজকে, এরকমটা আমরা দেখেছি। আসিফ, জি, ছিলেন আলওয়ান খান। ঈদের তৃতীয় দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজারের সাগরের ঢেউ আর নোনা জলের উচ্ছ্বাসে মেতে উঠেছেন সবাই। তীব্র গরমে স্বস্তির খোঁজে কেউ নামছেন সমুদ্র স্নানে, কেউ আবার পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন সৈকতের নির্মল সৌন্দর্য। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে ও নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে লাইফগার্ড এবং ট্যুরিস্ট পুলিশ। এদিকে আগের বছরগুলোর তুলনায় এবার কুয়াকাটায় ঈদুল আজহায় খুব কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছেন পর্যটক ব্যবসায়ী সংশ্লিষ্টরা। এতে হতাশা প্রকাশ করেছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী হারুন রশিদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হারুন, এই মুহূর্তে সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? তাদের নিরাপত্তায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আমাদের জানাবেন। আসিফ, আপনি জানেন যে আজকে ঈদের তৃতীয় দিন
গতকাল থেকে কিছু পর্যটক আসলে, কিন্তু আজকে সকাল থেকে পর্যটকের ভরে গেছে একেবারে কক্সবাজারের আনাচে কানাচে, যেখানে যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেখানে প্রায় হাজার হাজার পর্যটক, লোকারণ্য পর্যটকদের বারে পদে বারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। আমি আছি এখন কক্সবাজার লাবণী পয়েন্টের এখানে, কক্সবাজার কলাতলি পয়েন্টে। বিশেষ করে এই মুহূর্তে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, এই তিনটা পয়েন্ট একেবারে পর্যটকের পদবারে মুখরিত। কেউ আনন্দ করছে, কেউ গাড়িতে জেটিস্কিতে করে পানিতে উন্মাতাল নাচছে, তারা আনন্দ ফুর্তিতে মেছে। এবং এই তীব্র তাপদাহে একটু স্বস্তির জন্য বেশিরভাগ পর্যটক পানিতে নেমে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। এবং আজকে যে পর্যটক থানা ছুটি, ঈদের থানা ছুটিতে লাখো পর্যটক যে আসবে, সেটা সে উপলক্ষে প্রশাসনের একটা প্রস্তুতি ছিল। সে প্রস্তুতির অংশ হিসাবে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন, লাইফগার্ড কর্মীরা একেবারে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করে রেখেছে কক্সবাজার এই বিচ অঞ্চলকে। এবং পাশাপাশি যেখানে টুরিস্ট পুলিশ আছে তারা সতর্ক নজরদারিতে আছে, এবং জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা টহল দিচ্ছে। এবং সর্বত্র মিলে টুরিস্টের নিরাপত্তায় একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে কোনো ধরনের অঘটন ঘটলে সাথে যেন ব্যবস্থা নেওয়া হয়, রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। আসিফ, এই ছিল আসলে কক্সবাজারের সর্বশেষ টুরিস্টদের নিয়ে সর্বশেষ কক্সবাজার। বগুড়ার কাহাল উপজেলায় 2 মোটরসাইকেলের সংঘর্ষে 3 বন্ধু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 2 জন। উপজেলার বীরকেদার ইউনিয়নের 12 মাইল এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নওগাঁ থেকে এক মোটরসাইকেলে 3 বন্ধু বগুড়া যাওয়ার পথে নওগাঁগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 বন্ধু মারা যান এবং অপর মোটরসাইকেলে থাকা 2 জন আহত হন। এদিকে ময়মনসিংহে সকাল 9:30টার দিকে সদর উপজেলায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছে। ময়মনসিংহ ফুলপুর সড়কের আলালপুর অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ছেলে মারা যায়। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জওহরলাল নেহরুর ফর্তোদা স্টেডিয়ামে খেলা হবে কাল রাত 8টায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও বড় গোল ব্যবধানে জিততে পারেনি তারা, এবার প্রতিপক্ষ ভারত, যারা কিনা ফিরে পেতে মরিয়া হারানো ট্রফি। তাই ডিফেন্সে বেশ মনোযোগ থাকতে হবে পিটার বাটলারের শিষ্যদের। ভারতকে হারাতে পারলে সেমিফাইনালে মারিয়া মান্দাদের প্রতিপক্ষ হবে ভুটান, আর হেরে গেলে খেলতে হবে নেপালের সাথে। বর্তমান যে টিম, আমাদের যে শক্তি, আমি বিশ্বাস করি যে আমাদের টিমে আমাদের যেমন উইকনেস আছে তেমন হচ্ছে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে ইন্ডিয়াকে ব্রেক করার। সো আশা করবো যে আমাদের পিটার স্যার ওইভাবে গেম প্ল্যান করবেন। মনিকা চাকমা দলে ফিরছে, এছাড়াও আরও কিছু পরিবর্তন আসতে পারে মূল একাদশে। এই বিষয় নিয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নিব। আমরা ফাইনাল খেলতে চাই, কোনো ম্যাচই আলাদা না, সবগুলোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, বাংলাদেশের ম্যাচ কাল, দলের প্রস্তুতি কেমন দেখলেন? এছাড়াও ভারতের অনুশীলন কখন আমাদের জানাবেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আজকে বাংলাদেশ দল সকাল 7টায় অনুশীলন করেছে ডন বস্কো অনুশীলন মাঠে। সেখানে আসলে যেই অনুশীলন আজকে আমরা দেখেছি তাতে বেশ ডিফেন্সিভ এবং একই সঙ্গে হচ্ছে অ্যাটাকিং। খুব সম্ভবত যদি ভুল না হয় 4-4-2 ফরমেশন হতে পারে ভারতের বিপক্ষে, কারণ এই ম্যাচটি বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিক, কিন্তু এই ম্যাচটিতে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে সেমিফাইনালে বা বাংলাদেশের প্রতিপক্ষ হয়তো নেপাল কিংবা ভুটান হতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তো এটা উপর অনেকটা ডিপেন্ড করছে। আর যদি বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালে চলে যায় তাহলে তো ডেফিনেটলি এই ম্যাচটি হবে ফাইনালের আগে একটি ড্রেস রিহার্সেল ম্যাচ। আর একই সাথে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, মানে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে বা আমাদের দলের ক্ষেত্রে, যে অনেক পরিবর্তন আসবে এই ম্যাচে। শিউলি আজিম ব্যাক করছেন, রূপনা চাকমা গোল পোস্টের নিচে ব্যাক করছেন, সেই সাথে হচ্ছে
অনিকা রানী সিদ্দিকী কি শুরুর একাদশে থাকবেন নাকি তাকে সাবস্টিটিউট করানো হবে সেই বিষয়টা নিয়ে আসলে কোচ চিন্তা করছেন। যদিও তিনি বলেছেন যে কালকে ম্যাচ ডের দিন ম্যাচ শুরু হওয়ার আগে তিনি একটা সিদ্ধান্ত পৌঁছাবেন। তারপরও যে বেশ কিছু পরিবর্তন আসতেছে দলে সেটি কিন্তু একেবারে নিশ্চিত। মনিকা চাকমা ব্যাক করছেন। তো সব মিলে আসলে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে তাদের সেরাটা নিংড়ে খেলার একটা যে প্রবণতা রয়েছে সেটা তো তারা থাকবে। এই পাশাপাশি হচ্ছে টুর্নামেন্টে যেন চ্যাম্পিয়ন হওয়া যায় সেইটারই একটা ড্রেস রিহার্সেল ম্যাচ বাংলাদেশ কালকে খেলতে চায়, তেমনই আসলে তাদের প্রস্তুতি রয়েছে। বিকাল 4টার দিকে অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল 5টায় ভারত নারী দলের অনুষ্ঠিত করার কথা রয়েছে। তখন আসলে ভারতের অবস্থা বা তাদের পরিকল্পনা প্রিপারেশন নিয়ে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। আসিফ। জি, ধন্যবাদ মোহাম্মদ হাসিব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।